প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ আমাকে ভালো রাখছেন। তো আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। তো এটা আরও স্পেসিফিকভাবে বলতে গেলে আমি মেইনলি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিক বলবো না আর কি, যে লাইনগুলো ইম্পর্টেন্ট এই কোষ প্রাচীর নিয়ে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আজকে আলোচনা করব। আমি দেখো এখানে লিখে রাখছি কোষ প্রাচীর নিয়ে গুরুত্বপূর্ণ 5টি তথ্য। আমি ট্রাই করব যে এই 5টা তথ্যের ভিতরে, আমি 5টা তথ্য লিখে রাখছি, এই 5টা তথ্যের ভিতরে তোমাদের এই টপিকটাকে আমি কভার করে দিব, এবং এর ভিতরে তোমাদের আমি বোঝানোর ট্রাই করব, এবং ইনশাল্লাহ এর ভেতর থেকেই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়, তারপর এইচএসসি পরীক্ষায়, এবং তোমাদের যে ভার্সিটির যে পরীক্ষা হবে সেই ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই 5টা টপিকের ভিতর থেকে ইনশাল্লাহ কোশ্চেন চলে আসবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, কোষ প্রাচীর নিয়ে প্রথম যে তথ্যটা আমি দিছি, কোষ প্রাচীর নিয়ে প্রথম যে তথ্যটা দিছি সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে উদ্ভিদ কোষের একমাত্র অনন্য বৈশিষ্ট্য কোনটা, মানে যদি একটা অনন্য বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে সেটা আমরা কোনটা বলবো? সেটা অবশ্যই বলবো কি, কোষ প্রাচীর। বা এটাও যদি বলা হয় যে তোমাকে একটা উদ্ভিদ কোষ দেওয়া হলো, একটা প্রাণী কোষ দেওয়া হলো, একটা মাত্র পার্থক্য দিয়ে তোমাকে বুঝাইতে হবে যে এটা উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, তখন আমরা কোন পার্থক্যটা চিন্তা করব? কোষ প্রাচীর আছে কি নাই। ঠিক আছে, যেটাতে কোষ প্রাচীর থাকবে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর যেটাতে কোষ প্রাচীর থাকবে না সেটা কি? সেটা হচ্ছে প্রাণী কোষ। ওকে, এখন এইখান থেকে তোমাদের যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীর কিন্তু এই উদ্ভিদ কোষে থাকে, এছাড়াও কোষ প্রাচীর থাকে তোমার ব্যাকটেরিয়াতে। ঠিক আছে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। তাছাড়া আর কোথায় কোষ প্রাচীর থাকে? ছত্রাকে। আর কোথায় থাকে? ছত্রাকে ছাড়া আর কোথায় থাকে? আর তোমার শৈবালে থাকে। ঠিক আছে, শৈবালে। তাহলে দেখো, তোমাদের কোশ্চেন যেটা আসতে পারে যে নিচের কোনটিতে কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, বা নিচের কোন কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে অপশন থাকলো যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ব্যাকটেরিয়া কোষ, ছত্রাক কোষ, না শৈবাল কোষ। ঠিক আছে, তাহলে কোনটা অ্যান্সার হবে? অবশ্যই কোষ প্রাচীর থাকে না কোনটাতে? প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর থাকে না। একদম ক্লিয়ার কাট কথা, প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর থাকবে না। বাট ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবালে কোষ প্রাচীর থাকবে। এখন এটা মনে থাকবে কিভাবে? ব্যাকটেরিয়া, শৈবাল বা ছত্রাকে যে কোষ প্রাচীর থাকে এটা মনে থাকবে কিভাবে? এটা মনে রাখবে একদম খুব সিম্পল একটা ওয়েতে। সেটা কি? সেটা হচ্ছে, দেখো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, শৈবাল নিয়ে আলোচনা করা হয়েছে, ছত্রাক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, কিন্তু প্রাণী কোষ নিয়ে কিন্তু কোনো আলোচনা করা নাই। সো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না, যেহেতু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সো এগুলোতে কোষ প্রাচীর থাকবে। একদম খুব সাধারণভাবে একটা সিম্পল উপায় মনে রাখার টেকনিক বলে দিলাম। আচ্ছা, তারপরে দেখো বলছি যে কোষ প্রাচীরের তোমার কি মানে তোমার যে কোষ প্রাচীরকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, একটা সেকেন্ডারি প্রাচীর, আর একটা কি মধ্য পর্দা। আমরা যদি ভেতর থেকে বাইরের দিকে যাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ভেতর থেকে যদি আমরা বাইরের দিকে যাই, ধরো এটা হচ্ছে আমার মধ্য পর্দা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মধ্য পর্দা। মধ্য পর্দা বলতে তো জানোই সব কিছু, আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, তোমাদের যদি ডিটেলসে জানার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবা, আমি কোষ প্রাচীরের উপর ডিটেলস তোমাদের জানাবো। অবশ্যই সেটা বইভিত্তিক পড়াশোনাই হবে, বইভিত্তিক, বইয়ের বাইরে আমি যাব না, বাট ডিটেলসে যাচ্ছি না। তোমরা জানো যে একটা মধ্যপর্দা মানে কি? একটা মধ্যপর্দা হচ্ছে অসংখ্য কোষের একটা সাধারণ পর্দা হিসাবে কাজ করতে পারে। একটা মধ্যপর্দা, অসংখ্য বলতে 3টা বা 4টা বা 2টা এরকম, বা একাধিক কোষের কি সাধারণ পর্দা হিসাবে কিন্তু কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে ঠিক মধ্যপর্দার নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, সেটাকে আমরা ঠিক বলি কি? প্রাথমিক প্রাচীর। তবে সাধারণত মানে তোমার নর্মাল অবস্থায় আসলে কি হয়, প্রাথমিক প্রাচীর এবং মধ্যপর্দা এই দুইটা জিনিসই প্রথম উৎপন্ন হয় বা উৎপত্তি হয় এই দুইটা জিনিসের। পরবর্তীতে কোষটার বয়স যখন আরেকটু বৃদ্ধি পায় তখন সেই কোষের নিচে আরও কিছু জিনিস জমা হয়, আরও কিছু পদার্থ জমা হয়ে তোমার কি সেকেন্ডারি পর্দা তৈরি করে। এখন কোনো কোনো ক্ষেত্রে কোষের বয়স যদি আরও বেশি হয় তখন ওই সেকেন্ডারি পর্দার পরে আরও কিছু পদার্থ জমা হয়ে টারশিয়ারি পর্দা গঠন করতে পারে। তবে সাধারণত টারশিয়ারি পর্দা আমরা কোথাও দেখি না। ওকে, তাহলে এটা হচ্ছে মধ্য পর্দা। ঠিক, তারপরে হবে প্রাথমিক পর্দা, তারপরে কি হয়? সেকেন্ডারি পর্দা, তারপরে হয় তোমার কি টারশিয়ারি পর্দা।
এখন এই টারশিয়ারি পর্দার এইদিকে কি থাকে, এইদিকে যে পর্দাটা থাকবে সেটাকে আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন। সেটাকে আমরা কি বলি, প্লাজমা মেমব্রেন। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা কোষের কোষ প্রাচীর। দেখো কতটুকু কোষ প্রাচীরটা কিন্তু মোটামুটি এইখান থেকে মেমব্রেনের আগ পর্যন্ত, এইখান থেকে মেমব্রেনের আগ পর্যন্ত যে অংশটা পাবো সেটাকে আমরা কি বলতে পারি, কোষ প্রাচীর বলতে পারি। ওকে, আচ্ছা এটা হলো আমার কোষ প্রাচীর। আচ্ছা এখন কোষ প্রাচীরের তোমার যেটা মধ্যপর্দা নিয়ে যদি আমি কথা বলি, সাধারণত মধ্যপর্দাটা গঠিত হয় কিভাবে, আমরা যখন গোলগি বডি পড়ছি তখন কিন্তু আমরা গোলগি বডির একটা কাজে পড়ছিলাম কি, যে গোলগি বডির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মধ্যপর্দা তৈরি করা। কিভাবে, কারণ গোলগি বডি থেকে ফ্র্যাগমোপ্লাস্ট নামক এক ধরনের পদার্থ উৎপন্ন হয়, সেই ফ্র্যাগমোপ্লাস্ট পদার্থটা মধ্যপর্দা গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এমনি রাসায়নিকভাবে হচ্ছে মধ্যপর্দা মেইনলি হচ্ছে পেকটিন দ্বারা গঠিত। ঠিক আছে, সোডিয়াম মানে পেকটিন বলতে পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। এই জন্য মধ্যপর্দাটাকে দেখো, এই যে মিডল ল্যামেলা যেটা বলছি, মিডল ল্যামেলা এটাই কিন্তু মধ্যপর্দা। আচ্ছা এটা আমি মধ্যপর্দায় লিখে দিলাম, ইংরেজি না ইউজ করি, মধ্যপর্দা। আমরা বলছিলাম কি, আমরা ওই ছবিতেও কিন্তু বলছিলাম যে মধ্যপর্দা ঠিক কার উপরে থাকবে, ঠিক হচ্ছে তোমার হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাথমিক প্রাচীরের উপরে যেটা থাকবে সেটাই কিন্তু মধ্যপর্দা। দেখো প্রাথমিক প্রাচীরের উপরে যেটা ছিল সেটাই কিন্তু মধ্যপর্দা। ওকে, তাহলে মধ্যপর্দা সাধারণত কি পেকটিক অ্যাসিড নিয়ে গঠিত। এখন যেহেতু অ্যাসিড মানে পেকটিক অ্যাসিডটা অনেকটা হচ্ছে তোমার কি জেলির মতো পেকটিক অ্যাসিডটা অনেকটা জেলির মতো, এই জন্য মধ্যপর্দাটাও কি অনেকটা থকথকে বা জেলির মতো হয়ে থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে মধ্যপর্দার পরেই কোনটা থাকবে, মধ্যপর্দার পরেই থাকে হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক আছে, প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাথমিক প্রাচীর যেটাই বলো। তো প্রাথমিক প্রাচীরটা মেইনলি হচ্ছে তোমার কি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাথমিক প্রাচীরটা মেইনলি হচ্ছে তোমার কি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাথমিক প্রাচীরটা মেইনলি সেলুলোজ দ্বারা গঠিত। আর সেকেন্ডারি প্রাচীর, তারপরে আমি এখানে সেকেন্ডারি প্রাচীরটা লিখি নাই, ঠিক আছে, এটা কিন্তু অন্য একটা ছবি, এটারও তোমার কি মজেজা আছে। ঠিক আছে, এটারও একটা ব্যাখ্যা আছে, গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আছে এটা নিয়ে আমি হচ্ছে আলোচনা করব। তো দেখো প্রাথমিক পর্দার ঠিক নিচেই থাকার কথা কি সেকেন্ডারি প্রাচীর, বাট আমি এখানে সেকেন্ডারি প্রাচীর দেই নাই। তো যখন দেখবা যে কোনো একটা কোষ প্রাচীরের সেকেন্ডারি প্রাচীর নাই, তাহলে সেটাকে তুমি মনে করবা যে সেটা হচ্ছে একটা ভাজক কোষ, মানে সে কি বারবার বিভাজিত হচ্ছে। তাহলে কোন কোষে তাহলে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর থাকতে পারে, সাধারণত হচ্ছে যে স্থায়ী টিস্যু গঠনকারী কোষগুলোতেই কি থাকবে, সেকেন্ডারি পর্দা কিন্তু থাকবে বা সেকেন্ডারি প্রাচীর কিন্তু থাকবে। স্থায়ী টিস্যু গঠনকারী কোষগুলো, যেমন স্থায়ী টিস্যু গঠনকারী কোষ যেমন কি জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের সেকেন্ডারি প্রাচীরটা থাকার সম্ভাবনা খুব বেশি এবং থাকবেই। ঠিক আছে, বাট এখানে যেহেতু আমি সেকেন্ডারি প্রাচীর দেই নাই, মানে এটা তোমার বুঝতে হবে যে এটা আমরা ভাজক কোষের কোষ প্রাচীর আঁকাইছি। ঠিক আছে, ভাজক কোষের কোষ প্রাচীর। আচ্ছা, তারপরে দেখো যে পাশাপাশি দুটি কোষের মাঝের মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। আচ্ছা, আমি তো তাহলে মোটামুটি সেকেন্ডারি প্রাচীর নিয়ে আমার কথা বলা হয়েছে। ঠিক আছে, সেকেন্ডারি প্রাচীরটা কি, সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার হচ্ছে মেইনলি কি বলতে পারো, এটা মেইনলি হচ্ছে তোমার পেকটিন দ্বারা তো হচ্ছে তোমার হচ্ছে মধ্যপর্দাটা গঠিত হয়। আর সেকেন্ডারি প্রাচীরটার কথা বলবা হচ্ছে এটা হচ্ছে লিগনিন এবং সেলুলোজ দ্বারা গঠিত হয়, লিগনিন এবং সেলুলোজ। তাহলে একবারে যদি আমি রিক্যাপ যদি করি যে মধ্যপর্দা যেটা, এটা সাধারণত পেকটিক অ্যাসিড, সেকেন্ডারি পর্দাটা হচ্ছে সেলুলোজ প্লাস কি, সেলুলোজ প্লাস হচ্ছে লিগনিন। আর প্রাথমিক পর্দাটা মেইনলি হচ্ছে সেলুলোজ, এছাড়াও হেমিসেলুলোজও থাকে। প্রাথমিক পর্দাটা গঠিত হয় মেইনলি হচ্ছে সেলুলোজ দ্বারা। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, লিগনিনটা একটু মনে রাখবা, লিগনিনটা আমারও ঠিক মনে থাকে না, এই জন্য আমিও ভুলে গেছিলাম। লিগনিনটা একটু মনে রাখবা যে সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে লিগনিন দ্বারা গঠিত হয়। তারপরে কি দেখো এখন পরের যে পাশাপাশি দুটি কোষের মাঝের মধ্যপর্দাকে কি বলা হয়, পাশাপাশি দুটি কোষের মাঝের মধ্যপর্দাকে বলা হয় পিট মেমব্রেন। এটা দ্বারা আসলে কি বোঝায়, ধরো এই হলো আমার মধ্যপর্দা। ঠিক আছে, এই হলো আমার মধ্যপর্দা। তো এই মধ্যপর্দার নিচে একটা কোষ এইভাবে যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। ঠিক উপরের দিকে আর একটা কোষ এইভাবে যুক্ত হয়েছে। ঠিক আছে, একটা আমি বলছিলাম যে একটা মধ্যপর্দা একাধিক কোষকে কিন্তু তোমার কি করতে পারে, একাধিক কোষকে হচ্ছে
একাধিক কোষের সাধারণ পর্দা হিসাবে কাজ করতে পারে। মধ্য পর্দা একাধিক কোষের সাধারণ পর্দা হিসাবে কাজ করতে পারে। তো সেমভাবে এইখানে একটা ধরো যে প্রাচীর, ঠিক আছে, ঠিক এর নিচে আর একটা কোষ, প্রাথমিক প্রাচীর। এখন খেয়াল করো যে এই মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকলো, ঠিক আছে। এই মাঝখানে ধরো যে এইখানে এই কোষটা, এই কোষের প্লাজমা মেমব্রেন, এই উপরের কোষে এটা হচ্ছে 1 নাম্বার কোষ, এটা 2 নাম্বার কোষ, এই কোষের 2 নাম্বার কোষের প্লাজমা মেমব্রেন এটা, 3 নাম্বার কোষের প্লাজমা মেমব্রেন এটা, 4 নাম্বার কোষের প্লাজমা মেমব্রেন এইটা, ঠিক আছে। 4 নাম্বার কোষের প্লাজমা মেমব্রেন এইটা। তাহলে দেখো এই কোষগুলার মাঝে, ঠিক আছে, এই কোষগুলোর মাঝে কি একটা সাধারণ ফাঁকা জায়গা কিন্তু থাকলো, ঠিক আছে, একটা সাধারণ ফাঁকা জায়গা এবং একটা সাধারণ মধ্যপর্দা। আমি এটাই বলছি যে পাশাপাশি দুটি কোষের মাঝের মধ্যপর্দাকে বলা হয় কি পিট মেমব্রেন। পাশাপাশি দুটি কোষের পাশের মধ্যপর্দাকে বলা হবে কি পিট মেমব্রেন। পাশাপাশি দুটি কোষের পাশের যে মধ্যপর্দা থাকবে, ধরো যে এটাকে আরেকটু এইভাবে লেখা যায়, এটাকে কীভাবে লিখবা তোমাদের বইয়ের আকারেই লিখি, সেটা হচ্ছে আচ্ছা এইটাও লিখতে পারো, এটা সমস্যা নেই, এটাও লেখা যাবে। দেখো পাশাপাশি দুটা কোষের কি মধ্যপর্দার দেখো একটা ফাঁকা জায়গা কিন্তু একটা গহ্বরের মতো জায়গা তৈরি হয়েছে, এই যে একটা গহ্বর, এই যে একটা গহ্বর, এবং সেই গহ্বর দুইটা কিন্তু একটা পর্দা দ্বারাই কিন্তু বিভক্ত, এবং সেই পর্দাটা কি, সেই পর্দাটা কিন্তু মধ্যপর্দা। সেই গহ্বরটা কিন্তু একটা পর্দা দ্বারাই হচ্ছে বিভক্ত, সেই পর্দাটা কি মধ্যপর্দা। সো আমরা এই মধ্যপর্দাটাকে এখানে আমরা কি হিসেবে মানে বলতে পারি, এই মধ্যপর্দাটাকে আমরা বলতে পারি কি পিট মেমব্রেন, ঠিক আছে। এই মধ্যপর্দাটাকেই আমরা বলতে পারি কি পিট মেমব্রেন। ওকে, আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে সাধারণত কোষ প্রাচীর হচ্ছে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। তোমাদের যেটা মনে রাখতে হবে, প্রাথমিক প্রাচীর গঠনের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন। প্রাথমিক প্রাচীর গঠনের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন। আর এই যে পেকটিন যেটা, সেটা আমরা আলোচনা করছি যে মধ্যপর্দা গঠনের প্রধান উপাদান হচ্ছে কি পেকটিন। এখন খেয়াল করো এই ছবিটাতে আসো, এই ছবিটাতে যদি আমি দেখি, দেখো নিচে যেটা দিচ্ছি আমি সেটাকে বলছি আমি প্লাজমা মেমব্রেন, তার উপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, তার উপরে যেটা দিচ্ছি সেটাকে বলছি আমি মধ্য পর্দা। আমি এখানে সেকেন্ডারি প্রাচীর আঁকাই নেই, তাহলে এটা দ্বারা কি ইন্ডিকেট করে, এটা দ্বারা ইন্ডিকেট করে এটা একটা ভাজক কোষের কোষ প্রাচীর, ঠিক আছে। মানে কোষটা বারবার বিভাজিত হচ্ছে, যে এই জন্য হচ্ছে সেকেন্ডারি প্রাচীর উৎপন্ন হওয়ার মতো যথেষ্ট সময় সে পাচ্ছেন না, এই জন্য এখানে সেকেন্ডারি প্রাচীর উৎপন্ন হয়নি। ওকে, আচ্ছা এখন দেখো এই যে প্রাথমিক প্রাচীরের এই যে অংশগুলা, এই যে বাঁশের মতো যে অংশগুলা, ঠিক আছে, বাঁশের মতো রডের মতো যে অংশগুলা, এই অংশগুলাকে বলা হয় কি, এই অংশগুলাকে বলা হয় তোমার মাইক্রোফাইব্রিল, ঠিক আছে। এই অংশগুলাকে বলা হয় কি মাইক্রোফাইব্রিল। এবং এই যে মাইক্রোফাইব্রিল যেটা আছে, মাইক্রোফাইব্রিল পরস্পরের সাথে একটা জিনিস দ্বারা যুক্ত থাকে বা একটা তোমার রাসায়নিক যৌগ দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। সেই যৌগটাকে আমরা বলছি কি হেমিসেলুলোজ, বিশেষ করে কোনটা জাইলোগ্লুকান হেমিসেলুলোজ। এই জন্য জাইলোগ্লুকানকে বলা হয় ক্রস লিঙ্ক। এই জন্য এটাকে কি বলা হয়, ক্রস লিঙ্ক মানে কি একটার সাথে আরেকটাকে সে যুক্ত করছে। দেখো একটা বাঁশের মতো অংশকে আর একটা বাঁশের মতো বা একটা রডের মতো অংশকে আরেকটা রডের মতো অংশের সাথে এই যে কালো অংশ দ্বারা কি যুক্ত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কি একটার সাথে আরেকটা কি লিঙ্ক ঘটাইছে, সম্পর্ক ঘটাইছে, ঠিক আছে। এই জন্য জাইলোগ্লুকানকে বলা হয় কি ক্রস লিঙ্ক। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তারপরে দেখো এই যে মাইক্রোফাইব্রিল যেগুলো আছে, এই মাইক্রোফাইব্রিল গঠনের কিন্তু একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডে কি মাইক্রোফাইব্রিলটা গঠন হয়, দেখো ফার্স্টে কি বেটা গ্লুকোজ, অনেকগুলো বেটা ডি গ্লুকোজ একত্রিত হয়ে ফার্স্টে গঠন করে কি সেলুলোজ। আমরা জানি কি সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেটা কার পলিস্যাকারাইড, সেটা হচ্ছে গ্লুকোজের পলিস্যাকারাইড। কিন্তু সেটা তোমার যখন কোষ প্রাচীর গঠনের কথা আসবে তখন স্পেশাল এক ধরনের গ্লুকোজ, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আছে, একটা বেটা ডি গ্লুকোজ আছে। তো কোষ প্রাচীর গঠনের যে সেলুলোজটা সেটা আসে মেইনলি হচ্ছে বেটা ডি গ্লুকোজ থেকে, ঠিক আছে। এই জন্য বলছি যে বেটা ডি গ্লুকোজ অসংখ্য একত্রিত হয়ে একটা পলিস্যাকারাইড গঠন করে, সেটা কি সেলুলোজ। এবং এই সেলুলোজ 1 থেকে 3000 সেলুলোজ একত্রিত হয়ে সেলুলোজ চেইন গঠন করে। পরবর্তীতে এই সেলুলোজ চেইন 100টা সেলুলোজ চেইন একত্রিত হয়ে ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে। পরবর্তীতে 20টা ক্রিস্টালাইন মাইসিলি একত্রিত হয়ে একটা করে মাইক্রোফাইব্রিল গঠন করে। আমি
এই মাইক্রোফাইব্রিলটাই এখানে লিখছি। এই এই যে তোমার নীল চিহ্নিত যে অংশগুলা মানে রডের মতো অংশ, এটাই হচ্ছে মাইক্রোফাইব্রিল। এই সেই মাইক্রোফাইব্রিল, সরি এইটা না, এইটা। ঠিক আছে, পরবর্তীতে এরকম অনেকগুলো মাইক্রোফাইব্রিল এইভাবে হচ্ছে মাচার মতো, মাচা দেখছো না তোমরা, তোমাদের যাদের বাসা গ্রামের বাসা তারা কিন্তু মাচা, নদীর ধারে কিন্তু এরকম মাচা থাকে, ঠিক আছে, তো বাঁশ দিয়ে তৈরি করা হয় আর কি। তো মাচার মতো এই যে অনেকগুলো অংশ এরকম 250টা তোমার এরকম বাঁশের মতো অংশ একত্রিত হয়ে মাচার মতো এরকম একটা মাচার মতো অংশের তৈরি করে, ওইটাকেই বলা হয় কি ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, আর এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল একত্রিত হয়ে এক একটা হচ্ছে ফাইবার বা তন্তু গঠন করে। ঠিক আছে, কোষ প্রাচীরের এক একটা করে তন্তু গঠন করে। তো আমি এইখানে আঁকানোর দরকার মানে আঁকাইছি হচ্ছে এই জন্যই যে এখানে তোমাদের ক্রস লিঙ্কটা বোঝানোর জন্য, আর হচ্ছে তোমার কি, আর হচ্ছে প্লাজমা মেমব্রেন, তারপর হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর এবং মধ্য প্রাচীর এগুলো থাকে কীভাবে সেগুলো বোঝার জন্য। তুমি দেখো এই যে মধ্য পর্দা যেটা, এটা কিন্তু আসলে এখানে আমি ওইভাবে আঁকায় দেখাইতে পারি না, এটা কিন্তু আসলে থাকে হচ্ছে থকথকে। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে এর ভিতরে পেকটিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে প্রাথমিক কোষ প্রাচীরের গঠনের আমরা কি কি বলতে পারি, যে এইখানে থাকে কি, এইখানে থাকে হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তারপরে কি থাকবে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজের মধ্যে প্রধান কোনটা, জাইলোগ্লুক্যান, সেটা হচ্ছে ক্রসলিঙ্ক হিসাবে কাজ করে। আরও অনেক ধরনের অ্যারাবেন্স আছে। ঠিক আছে, ঠিক আছে, অ্যারাবেন্সও এক ধরনের হেমিসেলুলোজ। তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এর ভিতরে গ্লাইকোপ্রোটিনও কিছু পরিমাণে বিদ্যমান থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের হচ্ছে এই 5 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসছে। তো আমি এইখানে খুব সংক্ষিপ্তভাবে হচ্ছে তোমাদের বোঝানোর ট্রাই করলাম, খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের হচ্ছে বোঝানোর ট্রাই করলাম। আসলে এইখানে আমি যে 5টা তথ্য দিছি, এই 5টা তথ্যের ভিতর থেকে ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষা চলে আসবে। ঠিক আছে, তো শেষ, আমাদের ক্লাস শেষ, আজকে এইখানেই ক্লাস শেষ হইলো। বাট তোমাদের যে সমস্যাগুলো, যদি কোনো সমস্যা থেকে থাকে এই তোমাদের উদ্ভিদ বিজ্ঞান হোক, প্রাণী বিজ্ঞান হোক বা বায়োলজি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবা। আমি ইনশাল্লাহ ওই টপিকের উপর লেকচার নেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।